নিষেধাজ্ঞা বাড়লে সত্যি করেই এবার পরমাণু অস্ত্র তৈরি করা হবে বলে পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে ইরান এবার সত্যি করেই পারমাণবিক অস্ত্র তৈরি করা শুরু করবে। সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, ইরানের 60% চেয়ে বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ইচ্ছা নেই এবং এই সমস্যার মর্যাদাপূর্ণ সমাধানে আমরা সহযোগিতার পথ বেছে নিয়েছি। পশ্চিমা শক্তিধর দেশগুলো ইরানের 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ যেখানে অস্ত্র তৈরির জন্য 90% পরিশুদ্ধতা প্রয়োজন হয়, সেখানে 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি হয়ে যায়। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে একটি আন্তর্জাতিক চুক্তি হবার পর দেশটির পরমাণু সংক্রান্ত কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে এর কার্যকারিতা কমে যায়। মূলত তারপর থেকেই ইরানের পরমাণু কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ফলে রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স 2021 এপ্রিলে ইরানকে চুক্তিতে ফেরাতে আবারও আলোচনা শুরু করে, তবে তা ব্যর্থ হয়। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও 6000-এরও বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে তেহরান। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোপন এক প্রতিবেদনের বরাদ্দে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান আসলে কি বলতে চেয়েছে তা ওই প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মূলত গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA এর 35 রাষ্ট্রের বোর্ড অব গভর্নেন্সের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। উৎপাদন সক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, আর এতে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই ইরানের 2 ভূগর্ভস্থ কেন্দ্র ফর্ডো এবং নাতানজে মাটির উপরিভাগের একটি পাইলট কেন্দ্রে 10,000-এরও বেশি সেন্ট্রিফিউজ বিদ্যমান রয়েছে। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। এরই ধারাবাহিকতায় ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14কে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করব এবং এজন্য যা যা ব্যবহার করা প্রয়োজন তা সব ব্যবহার করব। ফিলিস্তিনের গাজাবাসীর উপর চালানো নৃশংস গণহত্যায় সবসময় ইসরায়েলকে নানাভাবে ইন্ধন যোগানো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা হাজার হাজার নিরীহ মানুষের জীবন শেষ করে দেওয়ার পর এখন মানবতার বুলি ফুটিয়ে হাজির হয়েছে যুদ্ধবিরতি নামক নতুন এক ফর্মুলা নিয়ে। উপরে আর নয় যুদ্ধ, এবার চাই শান্তি বলা হলেও তলে তলে ঠিকই চলছে রমরমা অস্ত্রের ব্যবসা। এমনকি ছোট্ট শিশুটিরও জীবনের দাম বিলীন হয়ে যায় সামান্য একটি বুলেটের দামের কাছে। সারা জীবনে তো অনেক পাপই করলাম, শেষ সময় না হয় একটু ভালো সাজা যাক, যাতে ভবিষ্যতে তবু বলতে পারি আমি তো অন্তত চেষ্টা করেছিলাম। প্রতিটা কথাই যেন ক্ষমতার শেষ প্রহরে থাকা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের মনের কথা। সে যাই হোক, সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আশা প্রকাশ করছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতির প্রভাবে গাজার সংঘাতকে স্থায়ীভাবে বন্ধ করা হয়তো সম্ভব হবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতিকে গাজার পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দাবি করেছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে সম্মতি জানিয়েছেন বলে গত বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত। হামাসের ওই শীর্ষ কর্মকর্তা আরও জানান, তারা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং ইতোমধ্যেই এইসব দেশের প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং গাজার পরিস্থিতি নিজেদের শর্তে নিয়ন্ত্রণে রাখবে তেল আবিব। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গত বুধবার তুর্কির ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার সময় এরদোয়ান এসব কথা বলেছেন। এরদোয়ান তুরস্কের অবস্থান স্পষ্ট করে বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি তিনি লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও প্রশংসা করেছেন। একই সাথে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানগুলোর তীব্র সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি ইসরায়েলের আক্রমণকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের 60 জন এমপি। এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠিও দিয়েছেন তারা। চিঠিটিতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের অপরাধে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান সকল বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বানও জানানো হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন খবরই প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির মতে গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন ও ইমরান হোসেইনের উদ্যোগে মূলত চিঠিটি পাঠানো হয়েছে। ব্রিটিশ এমপিদের ওই চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত আইসিসির একটি মতামতকেও কোট করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টোকিওতে যে পরিমাণে বোমা ফেলা হয়েছে তার চেয়ে অনেক বেশি বোমা ফিলিস্তিনের গাজায় ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা UNRW এর স্বাস্থ্য পরিচালক শেতা আকিহিরোর কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী ইশিবা এ মন্তব্য করেছেন বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি অবরুদ্ধ উপত্যকাটির বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং এটিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। শিগেরু বলেন, এটি হৃদয় বিদারক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে মার্কিন বিমান হামলার তুলনায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা এর চেয়ে বহুগুণ বেশি বোমা ফেলা হয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় বিগত 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের পরিমাণই এত যে তা পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এমনকি এজন্য প্রতিদিন 100টি করে লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। ফলে ধ্বংসস্তূপগুলো সরাতে ব্যয় হবে অন্তত 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,000 কোটি টাকারও বেশি। এবং এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য অন্তত 250 থেকে 500 হেক্টর জমিরও প্রয়োজন পড়বে বলে মত বিশ্লেষকদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথমবারের মতো তিনি যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছে, গত প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করে নিয়েছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্য পদ দেওয়া হবে।
এ নিয়ে গত শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায় সেক্ষেত্রে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় বাহিনী। তবে সেসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে। উল্লেখ্য, গত 3 বছরের যুদ্ধে ডোনেটস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া এবং খেরসন নামক ইউক্রেনের মোট 4টি প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এমনকি 2022 সালের সেপ্টেম্বরে এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো। এদিকে রাশিয়ার পক্ষ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে মস্কোকে সর্বদা সমর্থন করবে পিয়ংইয়ং। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার পিয়ংইয়ংয়ে সফররত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করেন কিম। এ সময় তিনি প্রতিরক্ষা সহ সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন। কিম বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন, পশ্চিম এবং কিয়েভকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ ছিল। আধিপত্যের খায়েশে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে সর্বদাই সমর্থন করে উত্তর কোরিয়া। দেবজ্যোতি রায় বিশাল, ডেস্ক রিপোর্ট, ইন্টারন্যাশনাল এরা।